আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সমাজের ওপর সবচেয়ে গভীর অথচ অদৃশ্য প্রভাবটা আসলে কে ফেলে? সেটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্টিং বা ভাষা মূল্যায়ন পদ্ধতি। চলুন আজ এই জটিল বিষয়টির পেছনের বিজ্ঞান আর আমাদের রূঢ় বাস্তবতা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। শুরুতেই এই একদম মৌলিক প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। এই যে আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বা মানসম্মত পরীক্ষার কথা বলি, এগুলো আসলে ঠিক কী পরিমাপ করে? মানে সত্যি কি এসব পরীক্ষা দিয়ে বোঝা যায় আপনি বাস্তব জীবনে কতটা সাবলীলভাবে যোগাযোগ করতে পারবেন, নাকি এগুলো স্রেফ কিছু নিয়মকানুন আর মুখস্থবিদ্যা উগরে দেওয়ার একটা মাধ্যম? ভাষা বিশেষজ্ঞদের কিন্তু এই প্রশ্নটা যুগের পর যুগ ভাবিয়ে আসছে। এ বিষয়টা নিয়ে অ্যালেনা সোহামির একটা চমৎকার কথা আছে। তিনি বলছেন, এই পরীক্ষাগুলো কিন্তু মোটেও নিরপেক্ষ বা একদম পারফেক্ট কোনো মাপকাঠি নয়, বরং এগুলো কাজ করে এক ধরনের শক্তিশালী গেটকিপার বা দ্বাররক্ষী হিসেবে। ভাবুন তো, এই পরীক্ষাগুলি কিন্তু নির্ধারণ করে দিচ্ছে সমাজে বা শিক্ষাক্ষেত্রে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে পড়বে। এক কথায় এগুলো হলো এক ধরনের অদৃশ্য নিয়ন্ত্রণের হাতিয়ার। তো আজকের এই বিশ্লেষণে আমরা পুরো বিষয়টা 5টি ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব তত্ত্ব বনাম বাস্তবতা, এরপর মূল্যায়নের 5টি নীতি, তারপর হাইস্টেক্স বা বড় পরীক্ষার ফাঁদ, এরপর পরীক্ষকের পক্ষপাতিত্ব এবং সবশেষে এই মূল্যায়ন সংস্কৃতির সংস্কার। চলুন প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। ল্যাঙ্গুয়েজ টেস্টিংয়ের তাত্ত্বিক দিক আর বাস্তবতার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এখানে প্রথমেই চলে আসে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টেস্টিং বা সিএলটি এর ধারণা। তাত্ত্বিকভাবে চিন্তা করলে এটা একদম নিখুঁত একটা আইডিয়া। এর মূল লক্ষ্য শুধু আপনাকে ব্যাকরণের নিয়ম শেখানো নয়, বরং বাস্তব জীবনের নানা অপ্রত্যাশিত পরিস্থিতিতে আপনি কতটা অর্থপূর্ণভাবে যোগাযোগ করতে পারছেন সেটা যাচাই করা। আর ভাষা শিক্ষার আসল উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত, তাই না? কিন্তু এখানেই আসে বড় ধাক্কাটা। মানে তত্ত্ব আর বাস্তবতার আকাশ পাতাল তফাতটা একটু খেয়াল করুন। একদিকে তাত্ত্বিক আদর্শ আমাদের বলছে ইন্টারঅ্যাক্টিভ রোল প্লে বা বাস্তব যোগাযোগের কথা, আর অন্যদিকে যদি বাংলাদেশের এসএসসি বা এইচএসসি পরীক্ষার মতো বাস্তবতা দেখি, সেখানে কি হচ্ছে? সেখানে কিন্তু বিচ্ছিন্ন কিছু ব্যাকরণের নিয়ম, শূন্যস্থান পূরণ আর মুখস্থ বিদ্যারই জয়জয়কার। বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতা যাচাইয়ের বিষয়টা সেখানে আক্ষরিক অর্থেই নেই বললেই চলে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিভাগে, মূল্যায়নের প্রধান 5টি নীতি। যে কোনো একটা আদর্শ পরীক্ষার মান যাচাই করতে বিশেষজ্ঞরা 5টি কার্ডিনাল রুল বা মূল নীতির কথা বলেন। এগুলো হলো প্র্যাকটিক্যালিটি বা পরীক্ষা নেওয়ার বাস্তবতা, রিলায়েবিলিটি বা নির্ভরতা, ভ্যালিডিটি বা পরীক্ষাটি তার উদ্দেশ্য পূরণ করছে কিনা, অথেন্টিসিটি বা বাস্তব জীবনের ভাষার সাথে মেল, এবং ওয়াশব্যাক। যারা পরীক্ষার প্রশ্ন তৈরি করেন তাদের জন্য এই 5টি বিষয়ের মধ্যে ব্যালেন্স রাখাটা আসলে একটা বিশাল দড়ি টানাটানি খেলার মতো। এই নীতিগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ওয়াশব্যাক। একদম সহজ করে বললে, একটি পরীক্ষার ধরন কিভাবে ক্লাসরুমের ভেতরের পড়াশোনাকে প্রভাবিত করছে সেটাই হলো ওয়াশব্যাক। মানে পরীক্ষা যদি শুধু মুখস্থবিদ্যার উপর হয়, তাহলে ক্লাসেও শুধু মুখস্থই করানো হবে। এটা আসলে একটা আয়নার মতো। পরীক্ষা পদ্ধতি যেমন হবে, ক্লাসরুমের শিক্ষাদান ঠিক তেমনই রূপ নেবে। আর এর প্রভাব ইতিবাচকও হতে পারে, আবার মারাত্মক নেতিবাচকও হতে পারে। আর এই নেতিবাচক প্রভাব থেকেই তৈরি হয় আমাদের 3 নম্বর আলোচ্য বিষয়, হাই স্টেক্স বা বড় পরীক্ষার ফাঁদ। এখানে আমরা 2 ধরনের পদ্ধতির একটা বিরাট সংঘাত দেখতে পাই। হাই স্টেক্স সামেটিভ পরীক্ষাগুলো, যেমন ধরুন আমাদের বোর্ড পরীক্ষা, এগুলো অনেকটা জীবনের চূড়ান্ত রায়ের মতো কাজ করে। এককালীন একটা সুযোগ যা প্রচণ্ড মানসিক চাপ আর উদ্বেগ তৈরি করে। ফলে পুরো পড়াশোনাই হয়ে যায় স্রেফ পরীক্ষামুখী। এর ঠিক উল্টো দিকে আছে ফর্মেটিভ বা গাঠনিক মূল্যায়ন। এটা ক্লাসরুমে সারা বছর ধরে চলতে থাকে, ভুলগুলো ধরিয়ে দেয় এবং শেখার উন্নতিতে সাহায্য করে। সত্যি বলতে এটাই কিন্তু শেখার সবচেয়ে কার্যকর হাতিয়ার। এবার আপনাদের একটা অবিশ্বাস্য ডেটা দেখাই। বাংলাদেশের বোর্ড পরীক্ষাগুলোতে দক্ষতা মূল্যায়নের এই চার্টটা দেখুন। এখানে লিসনিং বা শোনা এবং স্পিকিং বা বলার জন্য বরাদ্দ ঠিক কত জানেন? একদম 0%। মানে লাখ লাখ ছেলেমেয়ের পরীক্ষা নেওয়ার লজিস্টিক সুবিধা বা প্র্যাকটিক্যালিটির কথা ভাবতে গিয়ে ভাষা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অংশকেই পরীক্ষা থেকে পুরোপুরি গায়েব করে দেওয়া হয়েছে। এটা ভাবা যায়? আর এর নেতিবাচক ওয়াশব্যাকটা কি হয়েছে জানেন? এই ধরনের এমসিকিউ আর মুখস্থ নির্ভর পরীক্ষার কারণেই গড়ে উঠেছে বিশাল এক শ্যাডো এডুকেশন বা কোচিং সেন্টারের ইন্ডাস্ট্রি। সেখানে কিন্তু কাউকে বাস্তব জীবনে যোগাযোগের জন্য ইংরেজি শেখানো হয় না, বরং শেখানো হয় কিভাবে অনুমানের ওপর ভিত্তি করে উত্তর দিতে হবে আর শর্টকাট টেকনিক দিয়ে পরীক্ষায় পাশ করতে হবে।
এই পদ্ধতিগত ত্রুটির সাথে যুক্ত হয় মানুষের স্বভাবজাত কিছু ভুল, যা নিয়ে আমরা কথা বলবো আমাদের চতুর্থ বিভাগে, পরীক্ষকের পক্ষপাতিত্ব বা রেটার বায়াস। দেখুন, যখন মানুষের হাতে খাতা দেখার দায়িত্ব থাকে তখন অবচেতনভাবেই বেশ কিছু মনস্তাত্ত্বিক পক্ষপাত চলে আসে। যেমন কোনো পরীক্ষক হয়তো স্বভাবগতভাবেই খুব কড়া, আবার কেউ অনেক নমনীয়। এর সাথে যোগ হয় পরীক্ষকের ক্লান্তি। একবার চিন্তা করুন তো, রাত 2টো বাজে, একজন শিক্ষক প্রচণ্ড প্রেশারের মধ্যে টানা খাতা দেখছেন। তার দেখা প্রথম খাতাটি আর 500 নম্বর খাতাটির মূল্যায়নের মান কি সত্যিই এক হওয়া সম্ভব? কখনোই না। এর মধ্যে একটা খুব পরিচিত ব্যাপার হল হ্যালো এফেক্ট। ধরুন, একটা খাতায় হাতের লেখা অসম্ভব সুন্দর। পরীক্ষক সেটা দেখেই এত মুগ্ধ হয়ে গেলেন যে ভেতরে থাকা ব্যাকরণগত ভুলগুলো তার চোখেই পড়ল না, বেশি নম্বর দিয়ে দিলেন। অথচ তাত্ত্বিক আদর্শ বা কমিউনিকেটিভ অ্যাডিকুয়েসি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেখানে বলা হচ্ছে ছোটখাটো ব্যাকরণগত ভুল থাকলেও শিক্ষার্থী তার মূল কথাটি কতটা যৌক্তিকভাবে বোঝাতে পেরেছে সেটার উপর ভিত্তি করেই তাকে পুরস্কৃত করা উচিত। তাহলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি? চলুন আমাদের শেষ বিভাগ অর্থাৎ মূল্যায়ন সংস্কৃতির সংস্কার নিয়ে আলোচনা করা যাক। এই পুরো সিস্টেমটাকে বদলাতে হলে প্রথম যে জিনিসটা দরকার তা হল শিক্ষকদের মধ্যে অ্যাসেসমেন্ট লিটারেসি বা মূল্যায়নের সাক্ষরতা তৈরি করা। ব্যাপারটা শুধু পরীক্ষা নেয়ার নিয়মকানুন জানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মূল্যায়নকে কিভাবে শেখার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় সেই গভীর জ্ঞান ও দক্ষতা অর্জন করা। গাইড বই আর মুখস্থ বিদ্যারী চক্র থেকে বেরিয়ে আসার এটাই কিন্তু মূল চাবিকাঠি। বিশেষজ্ঞরা এই উত্তরণের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট ধাপের কথা বলেন। যেমন প্রথম ধাপে CEFR এর মতো আন্তর্জাতিক ক্যান ডু বা সক্ষমতার মানদণ্ড গ্রহণ করা। এরপর খাতা দেখার জন্য একদম সুনির্দিষ্ট অ্যানালিটিক রুব্রিক তৈরি করা। তৃতীয়ত, ক্লাসরুমে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে ফরমেটিভ পিয়ার রিভিউ বা পোর্টফোলিও মূল্যায়ন চালু করা। আর সবশেষে ছোট ছোট অটোমেটেড ডায়াগনস্টিক কুইজের জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো। এই বিষয়গুলো কিন্তু একটা পরীক্ষাকে স্রেফ র্যাঙ্কিং সিস্টেম থেকে সত্যিকারের শেখার মাধ্যমে পরিণত করতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ওয়ার্ল্ড ইংলিশ প্যারাডাইম। দেখুন, সবার উচ্চারণ ব্রিটিশ বা আমেরিকানদের মতো হুবহু হবে না, এটাই স্বাভাবিক। তাই কঠোর কোনো নেটিভ স্পিকার মানদণ্ড চাপিয়ে দিয়ে নম্বর কাটা মোটেও যৌক্তিক নয়। একজন শিক্ষার্থীর কথা যদি স্পষ্ট হয় এবং সে যদি তার বার্তাটা ঠিকভাবে বোঝাতে পারে, তাহলে তার সেই আঞ্চলিক বা লোকাল পরিচয়টাকেই আমাদের সম্মান জানানো উচিত। তাহলে সব আলোচনার শেষে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, একটু ভাববেন। আমাদের সমাজের এই স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো কি সত্যিই শিক্ষার্থীদের শেখার পথটাকে সহজ করার জন্য তৈরি করা হয়েছে, নাকি এগুলো কেবল কে কার চেয়ে ভালো সে র্যাঙ্ক নির্ধারণ করার একটা ফিল্টার বা দ্বাররক্ষী হিসেবেই কাজ করে চলেছে? এই প্রশ্নটার উত্তরই কিন্তু ঠিক করে দেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার আসল চেহারাটা কেমন হবে।